আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আজকে এসপি3 সংকলন নিয়ে আমাদের শেষ ক্লাস হবে। তোমরা জানো যে বিগত ক্লাসগুলো সব কিছু আমরা আসলে এসপি3 সংকলন নিয়ে কাজ করতেছিলাম। তা আসলে আজকে এসপি3 সংকলনের লাস্ট ক্লাসে আমি যদি তোমাদেরকে বলি একটা নতুন কিছু শেখাবো, সেটা হচ্ছে অসংকরিত অরবিটাল। প্রথম কথা হচ্ছে যে অসংকরিত অরবিটাল কাকে বলে, এটা আগে একবার একটু বুঝে নিই, তারপরে আমরা ব্যাপারটার বাস্তবিক প্রয়োগটা দেখার চেষ্টা করব। অসংকরিত অরবিটাল হচ্ছে সেই সকল অরবিটাল যে সকল অরবিটালে ইলেকট্রন থাকার পরও যোজ্যতা স্তরে পারমাণবিক অরবিটালে ইলেকট্রন থাকার পরও যে সকল অরবিটাল সংকরায়নে অংশগ্রহণ করে না, সেই সকল অরবিটালকে বলা হয় থাকে অসংকরিত অরবিটাল। যেমন আমি যদি তোমাদেরকে কার্বনের কথা বলি, কার্বনের এক্সাইটেড ফর্মের কথা বলি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। যেমন 1s2 2s1 2px1 2py1 2pz1। তার মানে এখানে দেখো আমাদের যদি কার্বনের সংকরণ যদি sp2 হয়, তাহলে কিন্তু দেখো একটা পারমাণবিক অরবিটাল যোজ্যতা স্তর রয়েছে যেখানে কিনা ইলেকট্রন থাকার পরেও তারা সংকরায়নে অংশগ্রহণ করেনি। সেই সকল অরবিটালগুলোকে আমরা বলবো হচ্ছে আমাদের অসংকরিত অরবিটাল। যেমন আমি যদি তোমাদেরকে আরো দেখাই তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। যেমন আমি যদি তোমাদেরকে সালফারের কথা বলি, সালফার হচ্ছে 16, তাহলে হচ্ছে নিয়ন, তাহলে হচ্ছে 3s2 3px2 দেন 3py1 3pz1। আমি যদি তোমাদেরকে এটার কথা বলি, তাহলে সালফার যদি sp2 সংকরণ করে, তাহলে দেখো সালফারের মধ্যে কিন্তু একটা অসংকরিত অরবিটাল থাকে। তা আমি যদি তোমাদেরকে এটা বলি যে সালফার শুধুমাত্র অসংকরিত অরবিটাল কি একটাই থাকতে পারে, না, অসংকরিত অরবিটাল দুইটাও থাকতে পারে। যেমন হচ্ছে কার্বনে, দেখো কার্বনে যদি sp সংকরণ হয় তাহলে কার্বনে কিন্তু অসংকরিত অরবিটাল হচ্ছে দুইটা। হ্যাঁ, তাহলে তোমাদের কাছে এখন প্রশ্ন দাঁড়াতে পারে যে স্যার, যে অসংকরিত অরবিটাল মানেটা কি, অসংকরিত অরবিটালের কাজ কি? আমরা তো এটা দেখলাম যে অসংকরিত অরবিটাল জিনিসটা কি। অসংকরিত অরবিটাল হচ্ছে সেই সকল অরবিটাল যে সকল অরবিটালে ইলেকট্রন থাকার পরেও সংকরায়নে অংশগ্রহণ করে না। তার এখন প্রশ্ন দাঁড়া যায় যে তার মানে অসংকরিত অরবিটালের কাজটা কি? অসংকরিত অরবিটাল হচ্ছে পাই বন্ধন তৈরি করে। মনে রাখবা, কোনো যৌগের মধ্যে অসংকরিত অরবিটাল যে কয়টা থাকবে সেই যৌগটি ঠিক সে কয়টি বাই বন্ধন তৈরি করবে। এটার একটা বাস্তবিক প্রয়োগ আজকে আমরা দেখব ফসফোরাইল ক্লোরাইডের ক্ষেত্রে। ফসফোরাইল ক্লোরাইড, আগে এটা আণবিক সংকেত দেখবো, তারপরে এটা লুইস পিকচার দেখবো, তারপরে আমরা মূল স্ট্রাকচারের দিকে যাব। sp3 সংকরণের মধ্যে পাই বন্ধন তৈরি হয়, এটা অনেকে বলতে চায় না বা জানে না, কিন্তু আমি তোমাদেরকে এটা ক্লিয়ার করি যে sp3 সংকরণের মধ্যেও আমরা পাই বন্ধন তৈরি করে দেখাতে পারবো। যেমন আমি তোমাদেরকে দেখাই ফসফোরাইল ক্লোরাইড POCl3, যেটা লুইস স্ট্রাকচার হচ্ছে ঠিক এরকম। এটা হচ্ছে লুইস স্ট্রাকচার, এটা হচ্ছে আমাদের লুইস স্ট্রাকচার। তাহলে এটা যদি আমাদের লুইস স্ট্রাকচার হয়ে থাকে, তার মানে আমি যদি তোমাদেরকে বলে থাকি, তাহলে মানে এখানে দেখতে পাচ্ছো যে দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন মানে হচ্ছে একটা পাই বন্ধন আছে, একটা সিগমা বন্ধন আছে। এখানে ফসফরাসের মধ্যে কিন্তু সংকরণ হচ্ছে sp3। তাহলে ফসফরাসের মধ্যে যে sp3 সংকরণটা হচ্ছে, তাহলে আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। যেমন ফসফরাস হচ্ছে 15 মানে হচ্ছে হিলিয়াম নিয়ন, নিয়নের পরে 3s2 দেন 3p, আমাদের এখানে কিন্তু চারটা বেজোর ইলেকট্রন লাগবে, 3px1 3py1 3pz1, তাহলে কিন্তু 15 হয়ে যাচ্ছে, ঠিক না? 15 হয়ে যাচ্ছে, কিন্তু চারটা বেজোর ইলেকট্রন লাগবে, কেননা চারটা এখানে সিগমা বন্ধন আছে। তার মানে এখানে 3s1 দাও আর এখানে 3d1 দাও, 3d1 দাও। তার মানে আমাদের এখানে ফসফরাস তার এক্সাইটেড ফর্মে ঠিক এইভাবে পাঁচটা বেজোর ইলেকট্রন থাকে। এখানে কিন্তু ফসফরাসের মধ্যে sp3 সংকরণ তৈরি হচ্ছে। এখন তোমরা বলতে পারো স্যার আপনি বুঝলেন কিভাবে যে এখানে sp3 সংকরণ হচ্ছে? কেননা এটার আকৃতি হচ্ছে চতুষ্ফলকীয়। আমি তোমাদেরকে বলছিলাম যে কার সংকরণ কি হবে এটা বোঝার অন্যতম উপায় হচ্ছে তার আকৃতি। আকৃতি দেখে আমরা মূলত আইডেন্টিফাই করতে পারবো যে তার সংকরণটা কি হবে। যেহেতু এটার আকৃতি হচ্ছে চতুষ্ফলকীয়, তার মানে এখানে ফসফরাসের মধ্যে sp3 সংকরণ হচ্ছে। এবং ফসফরাস এক্সাইটেড পজিশনে যদি আমরা sp3 সংকরণ করি, তাহলে দেখো যে একটা কিন্তু অসংকরিত অরবিটাল থাকে। তার মানে একটা যে অসংকরিত অরবিটাল থাকে, তার মানে একটা পাই বন্ধন তৈরি করবে। তার মানে আমি যদি এখন তোমাদেরকে বলি জিনিসটা স্ট্রাকচারটা এরকম হবে, ফসফরাসের সংকর কাঠামোগুলো এরকম হবে, একটু দেখো। আচ্ছা, এর মধ্যে আবার আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে ফসফরাসে কিন্তু এরকম ভাবে
তিনটা ক্লোরিন থাকে, এখানে অক্সিজেন পরমাণু আছে। এখন এই যে অক্সিজেন পরমাণু আছে, অক্সিজেনের মধ্যেও কিন্তু একটা সংকরণ তৈরি হচ্ছে। এখানে কিন্তু অক্সিজেনের মধ্যে কিন্তু একটা সংকরণ তৈরি হচ্ছে। এখন অক্সিজেনের মধ্যে এখানে কি সংকরণ তৈরি হচ্ছে? এখানে অক্সিজেনের মধ্যে সংকরণটা তৈরি হচ্ছে sp2। কেন sp2? কেননা দেখো অক্সিজেন কিন্তু একটা পাই বন্ধন অক্সিজেনও তৈরি করছে। তা অক্সিজেনে যদি পাই বন্ধনটা তৈরি করতে হয় তাহলে দেখো 1s2 2s1 সরি 2s2 2px2 2p 2py1 দেন 2pz1। তার মানে তুমি দেখো যে এটা যদি sp2 দেই তাহলে একটা অসংকরিত অরবিটাল থাকে, তার মানে অক্সিজেনের পক্ষে একটা পাই বন্ধন তৈরি করা সম্ভব। ফসফরাসের শুধুমাত্র পাই বন্ধন তৈরি করতে চাইলে তো হবে না, অক্সিজেনেরও তৈরি করার মতো চাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে। আর এখানে দেখো দুইটা মুক্তজোড় ইলেকট্রন থাকে sp2 এর মধ্যে। এই দেখো দুইটা মুক্তজোড় ইলেকট্রন, একটা পাই একটা সিগমা বন্ধন তৈরি করবে, একটা বেজোড় যেহেতু আছে এই যে একটা সিগমা বন্ধন তৈরি করতেছে, আর একটা 2pz আছে যেটা কিনা পাই বন্ধন তৈরি করতে সহযোগিতা করবে। তার মানে আমি যদি বলি, আমি যদি স্ট্রাকচারটা একটু ড্র করার চেষ্টা করি, ফসফরাসে একটা সালফার, একটা s অরবিটাল, একটা px অরবিটাল, একটা py অরবিটাল, একটা pz অরবিটাল, এই চারটা মিলে ফসফরাস ঠিক দেখো এরকম কিছু তৈরি করবে। এখানে ডট ডট দিয়ে বা এরকম দাগ দিয়ে আমরা বুঝাচ্ছি যে এখানে একটা অসংকরিত অরবিটাল রয়েছে। এখানে ইচ্ছা করলে আমরা ছোট ছোট গুলো দিয়ে দিব লব। এটা হচ্ছে ফসফরাসের। আর অক্সিজেনের ক্ষেত্রে একটা s অরবিটাল, একটা px অরবিটাল, একটা py অরবিটাল, এই তিনটা মিলে এরকম একটা সংকরণ তৈরি করবে। তার মানে এটা হচ্ছে ফসফরাস, এটা কিন্তু অক্সিজেনের। এখানে কিন্তু একটা জিনিস দেখো, যেটা অসংকরিত অরবিটাল মানে আঁকা হয়েছে সেটা কিন্তু আমরা অসংকরিত অরবিটালটা কিন্তু এখানে পারমাণবিক অরবিটাল আকারে লিখি নাই, না ফসফরাসের ক্ষেত্রে লিখছি না অক্সিজেনের ক্ষেত্রে লিখছি। সেহেতু এটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে যে অসংকরিত অরবিটালটা সংকরণের ক্ষেত্রে দেখানো দরকার নাই, ওটা মূল স্ট্রাকচারের ক্ষেত্রে এরকম ডট ডট করে দিলেই চলবে। এখন আসো ফসফরাইল ক্লোরাইডের ক্ষেত্রে আমরা জানি স্ট্রাকচারটা হচ্ছে, ছোট্ট করে আমি এখানে এঁকে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে ফসফরাসের মধ্যে sp3 আর অক্সিজেনের মধ্যে sp2। তাহলে একটু খেয়াল করো ব্যাপারটা, ফসফরাস তার মানে আমি বলছিলাম যে এরকম হবে, এখানে একটা অসংকরিত অরবিটাল, আর এটা হচ্ছে অক্সিজেন, অক্সিজেনের ক্ষেত্রে sp2, একটা হচ্ছে এরকম, একটা হচ্ছে এরকম, একটা হচ্ছে এরকম, এটার মধ্যে একটা অসংকরিত অরবিটাল থাকবে। এখানে দুইটা মুক্তজোড় ইলেকট্রন, এই দুইটার মধ্যে পাশাপাশি ওভারল্যাপিং হচ্ছে, এটাই হচ্ছে আমাদের পাই বন্ধন, এটা হচ্ছে সিগমা বন্ধন। আর এই যে তিনটা ক্লোরিন, এই তিনটা ক্লোরিন এই যে pz অরবিটাল গুলো ঠিক এইভাবে ওভারল্যাপিং হবে, এগুলো হচ্ছে তিনটা ক্লোরিন। এটাই হচ্ছে আমাদের POCl3 স্ট্রাকচার, ফসফরাইল ক্লোরাইড। এটা হচ্ছে ফসফরাস, এটা হচ্ছে অক্সিজেন, এগুলো হচ্ছে তিনটা ক্লোরিন। এই হচ্ছে ফসফরাইল ক্লোরাইডের স্ট্রাকচার। এবং sp3 সংকরণ যে পাই বন্ধন তৈরি করে এটা তার হচ্ছে সবচেয়ে বড় উৎকৃষ্ট প্রমাণ, যার আকৃতি হচ্ছে চতুস্তরিক, যার সংকরণ হচ্ছে sp3। আশা করি তোমরা sp3 সংকরণ পুরোটাই তোমরা অ্যাবজর্ব করছো। মনে আছে যে প্রথমে আমরা নরমাল স্ট্রাকচার নিয়ে কাজ করতেছিলাম, মিথেন কার্বন টেট্রাক্লোরাইড, এর পরবর্তীতে আমরা আয়নগুলো নিয়ে কাজ করতেছিলাম, অ্যামোনিয়াম আয়ন, বোরন টেট্রাফ্লোরাইড আয়ন, তারপরে অ্যাসপারটেট তথ্য নিয়ে আলোচনা করতেছিলাম, তারপরে পানি, হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া ফসফেট নিয়ে আমরা কাজ করতেছিলাম যে একই এলপি, একই সংকরণ, একই আকৃতি, কিন্তু তার বন্ধন কোণ ভিন্ন হয় কেন। এবং আজকে আমরা দেখলাম যে অসংকরিত অরবিটাল জিনিসটাকে এবং sp3 এর মধ্যে অসংকরিত অরবিটাল কিভাবে থাকে। তা আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাস থেকে আমাদের আলোচনা শুরু হয়ে যাবে sp2 সংকরণ নিয়ে।